খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি, মেডিকেল বোর্ডের পাশাপাশি নেওয়া হচ্ছে বিদেশি চিকিৎসকদের পরামর্শ। হাসিনা, রেহানা, টিউলিপ সহ 17 জনের প্লট দুর্নীতির আরেক মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ, আগামীকাল রায় ঘোষণা। হাজিরা দিয়ে ফেরার সময় খুলনায় আদালতের সামনে দুজনকে হত্যা, কুড়িগ্রামের নাগেশ্বরীতে সংঘর্ষে নিহত 3। হঠাৎ মোবাইল ফোন ব্যবসায়ীদের আন্দোলন, ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় কেনা বেচা, মেরামত ও সার্ভিসিং বন্ধ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। শনিবার রাতে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। বলেন, বেগম খালেদা জিয়ার শরীর ওষুধ গ্রহণ করেছে, মেডিকেল বোর্ডের পাশাপাশি বিদেশের চিকিৎসকদের পরামর্শ মেনে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার উন্নতি হলে এবং মেডিকেল বোর্ড পরামর্শ দিলে তাকে বিদেশে নেওয়া হতে পারে বলেও জানান তিনি। এদিকে হাসপাতালের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বেগম জিয়ার শারীরিক অবস্থা গতকালের চেয়ে কিছুটা ভালো এবং তিনি মুখে তরল খাবার গ্রহণ করতে পারছেন, যদিও দলের তরফ থেকে আজ নতুন কোনো আপডেট জানানো হয়নি। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য কেবল ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানাতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গত 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। হাসপাতালের সামনে ভিড় না করে নিজ নিজ অবস্থান থেকে দোয়া করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে বিএনপি। দর্শক, এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। সরওয়ার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনি সংবাদে যেটা বলেছেন সেটাই আসলে আমার কাছেও সবশেষ তথ্য, এবং এমনকি সকল গণমাধ্যম কর্মীর কাছে সে একই তথ্য। কারণ বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক চিকিৎসার ব্যাপারে যে কোনো যাবতীয় তথ্য ব্রিফ করবেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। গতকাল রাতের ব্রিফিং এর পর আজ এখন পর্যন্ত কোনো ব্রিফ করা হয়নি দলের পক্ষ থেকে। আর এর বাইরে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবেন রুহুল কবির রিজভী। রিজভী ভাই 2:30টার সময় নয়াপল্টন কার্যালয়ে একটি ব্রিফিং করবেন, সেখানে যদি কিছু বলেন উনি অন্য প্রাসঙ্গিক বিষয়গুলি। তবে সাধারণ জ্ঞানে আমরা যেটা বুঝি যে খালেদা জিয়ার অবস্থা যদি খুব উন্নত নাও হয়, গতকালকের চেয়ে খারাপ কিছু হয়নি। কারণ হচ্ছে এখন তো উৎসুকের ভিড় গতকালকের চেয়ে কিছুটা কম, দলীয় নেতাকর্মীদের বিশেষ করে নেতৃস্থানীয় নেতাদের আগমনও কিছুটা কম। যদি সাধারণ জ্ঞানে বোঝা যায় যদি অবস্থা খারাপের দিকেই হতো তাহলে নিশ্চয়ই তাদের আনাগোনা বাড়তো, হাসপাতালে ভিড় বাড়তো। যেহেতু তাদের ভিড় কম, তাতে আমরা ধরে নিতে পারি যে খালেদা জিয়ার অবস্থা গতকালকে যা ছিল তার চেয়ে আর অবনতি হয়নি। এর মধ্যে তো বিএনপির পক্ষ থেকে জানানোই হচ্ছে তাকে যদি শারীরিকভাবে উনি ফিট হন তবে তাকে বিদেশ নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে। তো এই হলো গতকাল রাতে আসলে যা বলা হয়েছে চিকিৎসকদের বরাতে। খালেদা জিয়া সেভাবেই ভালো ততটুকুই আছেন, এর চেয়ে গতকালকের চেয়ে আর খারাপ কিছু হয়নি, আমরা আশা করছি সবাই। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে আগামীকাল ঘোষণা করা হবে রায়। ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলমের মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন। 18 নভেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন আদালত। মামলায় মোট 32 জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। গত 31 জুলাই এই মামলার অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দিয়েছিলেন আদালত। অভিযোগ গঠনের সময় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6টি মামলা করে দুদক। খুলনায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে হাজিরা দিয়ে ফেরা সবাই দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে 2 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর 12:30টার দিকে হেলমেট পরে মোটরসাইকেলে আসা 2 জন দুর্বৃত্ত মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ক্রাইম সিন কর্ডন করা হয়েছে।
যারা হামলার শিকার হয়েছেন তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত করার জন্য সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আদালত চত্বরে আছেন খুলনা প্রতিনিধি আতিয়ার পারভেজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আতিয়ার, আদালত প্রাঙ্গণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই তথ্য কি আছে আপনার কাছে? সর্বশেষ আমাদের জানাবেন। ঠিক 12টার দিকে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের সামনে দুর্বৃত্তরা মাথায় অস্ত্র ঠেকিয়ে দুইজনকে খুন করে পালিয়ে গেছে। তো এখনো পর্যন্ত যারা খুনের শিকার হয়েছে তাদের পরিচয় আমরা জানতে পেরেছি। একজনের নাম নাম হচ্ছে মিরাজ। এর বাইরে তারা এই হত্যাকাণ্ড সেই বিষয়টি প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেমনটি জানিয়েছে, ঘটনার পরপরই খুনিরা জেলা স্কুলের দিক থেকে পালিয়ে গেছে। এছাড়া আমাদেরকে জানিয়েছেন খুলনা সহকারী পুলিশ কমিশনার শিহাব করিম। তিনি যেমনটি বলছিলেন যে খুনিরা যে পালিয়ে গেছে এই বিষয়টি সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে। বিষয়গুলি ভিডিও ফুটেজ সংগ্রহ করে তারা পরবর্তীদেরকে শনাক্ত করবেন, এমনটি জানিয়েছেন পুলিশের সহকারী কমিশনার শিহাব করিম। এছাড়া কয়েকজন প্রত্যক্ষদর্শী বলছিলেন যে খুনিরা শুধু গুলি করেনি, গুলি করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথার পেছন দিক থেকে কুপিয়ে হত্যা নিশ্চিত করেই তারা পালিয়ে গেছে। আর এই ঘটনার পর পুরো আদালত পাড়াতে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। সার্বিকভাবে খুলনা থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারী সহ 3 জন নিহত হয়েছেন। দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। অপর দুজনের নাম আলতাফ ও মানিক। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন NEIR নীতির সংস্কারের দাবিতে কারওয়ান বাজারে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করেছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। সকালে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। এ সময় তারা সরকারকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানায়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে হঠাৎ এমন কর্মসূচির কারণে রাজধানী সহ বিভিন্ন এলাকায় মোবাইল কেনাবেচা, মেরামত ও সার্ভিসিং সেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। প্রয়োজনীয় কাজ করতে এসে অনেক গ্রাহক দোকান বন্ধ দেখে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। একচেটিয়া সিন্ডিকেট বন্ধ, মোবাইল আমদানিতে ন্যায্য করনীতি এবং আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে দোকান বন্ধ রাখা হয়েছে বলে দাবি সংগঠনের নেতাদের। আমরা বিটিআরসির কাছে চাই এটাকে সুষ্ঠু বন্টন করে দেওয়া হোক, মুক্তবাজার অর্থনীতিতে সবাইকে আমদানি করার সুযোগ করে দেওয়া হোক। সবাই সমান অধিকারে ব্যবসা করতে চাই। আমরা এই ব্যবসাকে মনোপলি ব্যবসা করতে দিব না। 16 ডিসেম্বর NEIR সিস্টেমটা চালু করলে আমরা যারা এই ব্যবসার সাথে আছি, এই 20,000 ব্যবসায়ী, পরিবারের লোক 20 লক্ষের উপরে, আমাদের রাস্তায় নামতে হবে, আমাদের না খেয়ে থাকতে হবে। আমরা চাচ্ছি ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করব। এই আমদানিতে সহজ করে যাতে গ্রাহক না ঠকে, গ্রাহক ভালো মানের ফোন পায়, সেই ক্ষেত্রে আমাদেরকে নীতিমালা দিক, আমরা সেটা মেনে চলব। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। কিন্তু নিজেকে নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালের অভ্যুত্থানকে সো কল্ড মন্তব্য করেন ইমু। অভিযোগ গঠন পুনর্বিবেচনার আবেদন করেন তার আইনজীবীরা। রোববার ট্রাইব্যুনালে আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করেন ইনুর আইনজীবীরা। এ সময় তারা দাবি করেন ইনুর বিরুদ্ধে হত্যায় সংশ্লিষ্টতার কোনো প্রমাণ দেখাতে পারেনি প্রসিকিউশন। তবে আবেদনের বিরোধিতা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করায় ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা উচিত। পরে রিভিউ আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল। সোমবার থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এই মামলায়। এদিকে টেলিভিশন টকশোতে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ ওঠায় বিএনপি নেতা
ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় ফজলুর রহমানকে ওকালতির লাইসেন্স আছে কিনা প্রসিকিউশনের কাছে জানতে চান ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান। জুলাই অভ্যুত্থানের সময় চাংখারপুলে ৬ জনকে হত্যার মামলায় আসামি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল ১। ব্যাপারে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তীব্র আপত্তি জানিয়েছি। একটা হচ্ছে তারা এই সরকারের আইন প্রণয়নের ক্ষমতা, অর্ডিন্যান্স জারির ক্ষমতা, সেটাকে তারা বলার চেষ্টা করেছেন, এটা যথার্থ না। একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটাকে তারা সো কল্ড বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতে অবমাননা করেননি, একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা, এটা সেডিশাস, কন্টেমশাস এবং এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না। তারা রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাতকানিয়ার কেরানীহাট এলাকার স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাসে ব্লকেট তুলে নেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা জানান, মহাসড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা হচ্ছে। এই বিষয়ে বারবার দাবি এবং অনুরোধ জানালেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের দাবি, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক শুধু স্থানীয়দের জন্য নয়, দেশের অর্থনীতি, পর্যটন এবং রোহিঙ্গা ত্রাণ সরবরাহের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এই রুটে চলাচল করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেয়া হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান তারা। গাজীপুরের শফিপুর বাজারে একটি পানের দোকানে আগুনের ঘটনা ঘটেছে। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সকালে হঠাৎ একটি পানের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় মুহূর্তে আশেপাশে আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি, মেডিকেল বোর্ডের পাশাপাশি নেওয়া হচ্ছে বিদেশি চিকিৎসকদের পরামর্শ। হাসিনা, রেহানা, টিউলিপ সহ 17 জনের প্লট দুর্নীতির আরেক মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ, আগামীকাল রায় ঘোষণা। হাজিরা দিয়ে ফেরার সময় খুলনায় আদালতের সামনে 2 জনকে হত্যা, কুড়িগ্রামের নাগেশ্বরীতে সংঘর্ষে নিহত 3। হঠাৎ মোবাইল ফোন ব্যবসায়ীদের আন্দোলন, ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় কেনাবেচা, মেরামত ও সার্ভিসিং বন্ধ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।